আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রয়োজন আলাপন অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে প্রতিদিনের মতো আজকেও আমরা দুজন অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের অতিথি দুজন পরস্পর স্বামী স্ত্রী হিসাবে পরিচিত এবং একই সাথে তারা সদ্য সমাপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের নির্বাচিত প্রতিনিধি। প্রথমে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি জাকসু নির্বাচিত কার্যকরী সদস্য জনাব তরিকুল ইসলামের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি জাকসুর সহজ সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নারী নিগার সুলতানের সাথে। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা সাধারণত যেটা দেখি যে বিয়ের পরপর যে সময়টা অতিক্রান্ত হয় সেটাকে বলা হয় একটা হানিমুন পিরিয়ড। ঠিক একইভাবে আবার যখন কোনো নির্বাচিত হয়ে আসে বা কোনো সাফল্যমণ্ডিত হয় কেউ, তখন সেই সাফল্যের প্রথম সেকশনটাকে বলা হয় কিন্তু হানিমুন পিরিয়ড। তো এই দুইটার মধ্যে আপনারা এখন কেমন অনুভব করছেন? প্রথমে আমি নিগার সুলতানের কাছে জানতে চাইব, যেহেতু লেডিস ফার্স্ট। আচ্ছা, আমাদের বিয়ে তো হয়েছে অল্প কিছুদিন, মানে কয়েক মাস মাত্র। তো অন্য সবার বিয়ের পরবর্তী সময়টা যেরকম যায় আমাদের একটু ডিফারেন্ট গেছে, কারণ খুব অল্প সময় সিদ্ধান্তে বিয়ে হচ্ছে। আবার বিয়ের পরেই মানে ক্যাম্পাস আসার কিছুদিন পর থেকেই হচ্ছে আমার ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে। তো বিয়ের পরে সবাই যেরকম ঘুরতে যায় বা হানিমুনে যায় বা খুব ফ্রি একটা সময় কাটায়, এই সুযোগটা কমই হয়েছে, কারণ ফাইনাল পরীক্ষার আগে দিয়ে হচ্ছে আমাদের টিউটোরিয়াল চলতে থাকে টানা। আচ্ছা আচ্ছা। তো আসার পর থেকেই দেখা যাচ্ছে যে পরীক্ষা নিয়ে বেশি ব্যস্ততা যাচ্ছে, একসাথে অনেক বেশি থাকারও সুযোগ হচ্ছে না। এবং পরীক্ষা শুরু হয়েছে তার এক সপ্তাহের মধ্যেই আবার জাকসু নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। তো ওই সময় এটা খুবই ডিফিকাল্ট ছিল সিদ্ধান্ত নেওয়া যে আমি আসলেই নির্বাচনে দাঁড়াবো কিনা। আচ্ছা। তো এক্ষেত্রে তার অনেক বড় একটা সাপোর্ট ছিল। পরীক্ষার সময়ও সে অনেক বেশি সাপোর্ট দিয়েছে এবং নির্বাচনে দাঁড়ানোর ক্ষেত্রে এবং দাঁড়ানোর পরবর্তী সময়টাতে তার থেকে অনেক বেশি সাপোর্ট পেয়েছি, না হলে আসলে সম্ভব ছিল না। আসলে খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে সময় যাচ্ছে। মানে সময়টা এখনো ব্যস্ততার মধ্যেই আছে? এখনো আমার পরীক্ষা মানে ব্যস্ততা আমাকে দেয়নি অবসর, এরকম? হ্যাঁ হ্যাঁ। তো মানে দুইটা বিষয় এরকম হচ্ছে যে যতটুকু আসলে দায়িত্ব, আমাকে দায়িত্বের ভিতর দিয়ে বেশি যেতে হচ্ছে। মানে নির্বাচনে বিজয়ী হয়েছি, মানে দায়িত্বটাকেই এখন হানিমুনের মতো এনজয় করছেন। জি জি। অনেকে এরকম হচ্ছে যে মানে বিজয়ী হয়েছি রুমমেট সহ সবাই, যে মানে মিষ্টি কই আপু। তো দেখা যাচ্ছে আমি মিষ্টি কিনতে যাব, এই সময়টাও আমার ম্যানেজ করা খুবই টাফ হয়ে যাচ্ছে, মানে এত ব্যস্ততার মধ্যে। মানে দুই মিষ্টি কি একসাথে খাওয়াতে হয়েছে, মানে নাকি আলাদা আলাদা করে খাওয়াতে হয়েছে? একসাথে খাওয়াতে হলে তো এটার খরচ বেঁচে গেল। কিছু মিষ্টি তো হচ্ছে নির্বাচনের আগে খাওয়াতে হয়েছে, এখন আর কিছু হচ্ছে নির্বাচনের পরে, আবার কয়েকজনের হচ্ছে দুইটা মিষ্টি একসাথে খাওয়াতে হয়েছে। আচ্ছা তরিকুল ইসলাম, মানে আপনার কাছে কোনটা বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছিল? মানে কোন জবটা? এটা হচ্ছে যে এই যে ছাত্র সংসদের এখন নির্বাচিত কার্যকরী সদস্য হলেন, এটা নাকি এই যে স্বামিত্ব গ্রহণ করলেন বিয়ের মধ্যে দিয়ে, কোন দায়িত্বটা আপনার কাছে বেশি ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে? আমি ওই প্রশ্নই করলাম। কোনোটাই ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে না, কেননা দুটোটাই আমি নিজ ইচ্ছায় সাদরে গ্রহণ করছি। যেহেতু বিয়েটাও যেভাবে গ্রহণ করছি, ছাত্রদের দায়িত্ব নেওয়া এটাকেও ওইভাবেই গ্রহণ করা হয়েছে। সেক্ষেত্রে বিয়েটা ওটা ফ্যামিলি খুবই সাপোর্টিভ ছিল, যার ফলে ওটা খুব ডিফিকাল্ট মনে হয় নাই। আর যেটা জাকসু নির্বাচন, এই জাকসু নির্বাচনেও শিক্ষার্থীরা অধিকাংশ আমি যখন প্রচারণায় গেছি তখন মনে হয়েছে যে যেহেতু ছাত্র শিবির থেকে আমি নির্বাচন করতেছিলাম, তখন এটাকে খুব ডিফিকাল্ট মনে হয় নাই। কারণ হলো যে ছাত্রদের কাছে যখন গেছি বা স্টুডেন্টদের কাছে গেছি, তখন মনে হয়েছে আমাদেরকে তারা খুব সাদরে গ্রহণ করবে আর কি। মানে আগে থেকে একটা ভাইব পাইতেছিলাম, সেক্ষেত্রে এটাকেও ডিফিকাল্ট মনে হয় নাই। কিন্তু এখন দায়িত্ব নেওয়ার পরে, অর্থাৎ নির্বাচিত হওয়ার পরে, এখন মনে হচ্ছে যে আসলে শিক্ষার্থীরা আমাদেরকে যেভাবে গ্রহণ করছে, আমরা এটাকে এক বছর পরে কি কতটুকু তাদের যে
যে ভাবনা থেকে আমাদেরকে নির্বাচিত করা ওই ভাবনাটা কতটুকু রাখতে পারবো, এটাই প্রচেষ্টা, এটা নিয়ে চিন্তা এখন। এটা নিয়ে চিন্তা, কারণ বিয়েটা তো লাইফ টাইম, এটা নিয়ে চিন্তা পরে করলে চলবে, কিন্তু এইটা তো মাত্র 1 বছর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তরিকুল ইসলাম, আমরা দেখলাম যে নির্বাচনের ক্ষেত্রে নিগার সুলতানা আপনার যেতে বেশি ভোট পেয়েছে, মানে 2500+, হ্যাঁ, আর আপনারটাও এসেছে 1600+ এরকম। তো এই যে ভোটের দিক থেকে যে নিগার সুলতানা এগিয়ে গেল, তো সেটা কেন? সে মানে ওইখানে কি নারী ভোটার সংখ্যা বেশি, না আপনাদের দেশে বেশি জনপ্রিয়? না, এটা হতে পারে, আমার মনে হচ্ছে তার প্রচারণা আমি বেশি করছি, এটা মনে হচ্ছে আর কি। ওর যেহেতু এই ফাইনাল পরীক্ষা চলতেছিল, সেক্ষেত্রে প্রচারণা আমি যতটুকু পারছি আর কি ওটা করে দিছি আর কি। প্রত্যেকটা হলেই, ছেলেদের হলগুলো সবগুলোই আর কি আমি প্রচারণা করছি। আমারটাও যে ও কারণে এমনটা না, আমারটাও ও নিজে করছে এবং ও কারো মাধ্যমে আর কি সব হলগুলোই আমার লিফলেট পৌঁছানো হয়েছে ওর মাধ্যমেই। আচ্ছা, নিগার সুলতানা যেটা বললো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছেলেদের হলে মেয়েরা এবং মেয়েদের হলে ছেলেরা প্রবেশ করতে পারে না, তাহলে প্রচারণাটা কি বেশি করতে হয়েছে ক্যাম্পাসের মধ্যেই? এই জায়গা হলো যে ঢাবিতে যেটা হয়েছিল যে ওদের একটা মিটিং করার অ্যাক্সেস দিচ্ছিল, আমাদের ক্যাম্পাসে এটা দেওয়া হয় নাই। তো আমাদের ক্যাম্পাসে অন্য একটা অ্যাক্সেস দেওয়া হয়েছিল, যেটা হলো যে ক্লাসে আমরা ক্লাসে স্টুডেন্টদের কাছে পৌঁছাতে পারবো। হ্যাঁ, ক্লাসে যেহেতু ক্লাসে পৌঁছাতে পারবো, সেক্ষেত্রে সব শিক্ষার্থীরাই ছিল, ছেলে এবং মেয়ে উভয়ই ছিল যেহেতু, সেক্ষেত্রে মানে 2টা পার্ট আমরা পৌঁছাতে পারছি। অধিকাংশ প্যানেলই বা যারা নির্বাচন করছে সবাই ছেলেরা মেয়েদের কাছে, মেয়েরা ছেলেদের কাছে পৌঁছাতে পারছে এই জায়গাটা থেকে। এটা মাধ্যম ছিল আর কি। আর ঢাকা ইউনিভার্সিটি অন্য একটা মাধ্যম দিয়েছিল, আমাদেরও সেমভাবে আমাদের প্রশাসন এইভাবেই মাধ্যম দিচ্ছে আর কি। আচ্ছা, নিগার সুলতানা বিয়েটা কিভাবে হয়, মানে ইজাব কবুল, তো মানে প্রস্তাবনাটা কার পক্ষ থেকে এসেছিল? প্রস্তাবনা ওনার পক্ষ থেকে আসছে, তবে সম্পূর্ণ পারিবারিকভাবে আর কি, সরাসরি আমার কাছে আসেনি, পরিবারের কাছে আসছে, ওনার পরিবারের মাধ্যমে। তো ক্যাম্পাস থেকে হচ্ছে খোঁজ পেয়েছিল, কিন্তু তখন হচ্ছে আমাকে চিন্তা নয় ভাবে। তো পরিবারে জানানোর পরে পরিবার থেকে যখন খোঁজ খবর নিয়েছে, তখন দেখে যে তারা হচ্ছে আমাদের দূর সম্পর্কের আত্মীয়। তখন বিষয়টা সহজ হয়ে যায়, মানে যেহেতু মধ্যস্থতা করার জন্য একজনকে পাওয়া গেছে। তো তারপরে তো 2 পরিবারের মধ্যে কথা হয়েছে, তারপরে পারিবারিকভাবে আগেছে। আমরা দেখলাম যে ডাকসুতে দম্পতি হিসেবে নির্বাচিত হয়েছেন 2 জন, তারপর আপনারা জাকসুতে আপনারা নির্বাচিত হলেন। পরবর্তী যে নির্বাচন যেগুলো হওয়ার কথা আছে রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেখানে রাকসুতে আমরা পেয়েছি দম্পতি। মানে এইটা কি মনে হচ্ছে কোনো ট্রেন্ড হয়ে যাচ্ছে, নাকি এটা মানে হঠাৎ করে এটা মানে কাকতালীয়ভাবে হয়ে যাচ্ছে? আমার মনে হয় কাকতালীয়ভাবে হয়ে যাচ্ছে, যদিও পারিপার্শ্বিকভাবে সবাই হচ্ছে বিষয়টা অনেক এনজয় করতেছে। এখানে একটা ফ্যাক্টর কাজ করতে পারে, যে যেই টাইপের তার বিয়ে কিন্তু সাধারণভাবে মানে সম্ভাবনা থাকে যে এই টাইপেরই কারোর সাথে হবে। তো যে হচ্ছে সোশ্যাল অ্যাক্টিভিটি করছে, তো সে স্বাভাবিকভাবেই চাইবে যে তার মতোই এরকম কেউ তার জীবনে আসুক। সে একটা সংগঠনের সাথে আছে, তো স্বাভাবিকভাবেই তার ম্যাচ করে এরকম কাউকেই তো চাইবে। তো এই জন্য হয়তো বা এরকমটা হয়েছে ডাকসুতে যেটা হয়েছে, এবং আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে মানে এখানে হচ্ছে নারী প্রার্থী তো প্রয়োজন। তো প্যানেলে যারা দাঁড়িয়েছেন তাদের মধ্যে যদি তাদের কারো সহধর্মিণী থেকে যায়, তাহলে তার এক্সট্রা করে খুঁজতে হয় না, এরকম হয়েছে বিষয়টা। জি জি, তারা 2 জনেই ছাত্র শিবির, তারা তো সাংগঠনিক সিদ্ধান্তে প্যানেলে গিয়েছে, তো তাদের জন্য সহজ ছিল আমাদের কাছে প্রস্তাবনাটা পৌঁছানো। এমন অনেক নারী কিন্তু আছে যারা হচ্ছে অনেক যোগ্য, কিন্তু তাদের কাছে প্রস্তাবনাটা অনেক সময় পৌঁছানো সম্ভব হয় না। এখনই আমরা দেখতে পাই যে নারীরা যখন হচ্ছে রাজনীতিতে আসে বা হচ্ছে যারা নির্বাচনে দাঁড়িয়েছে, তারা অনেক ধরনের বুলিং এর শিকার হচ্ছে, ট্যাগিং ব্যাশিং তো চলতেছে। তো সেক্ষেত্রে তারা যে এগিয়ে আসবে, তো তাদের থেকে মনে হয় যে আমাদের সাপোর্টের জায়গাটা একটু হলেও বেশি ছিল, যে সহজ হয়েছে। এই যে বলছেন যে বুলিং এর শিকার হচ্ছে, স্লাট স্লেমিং এর শিকার হচ্ছে, এটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব তীর্যকভাবে দেখতে পেয়েছি। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যদিও ঢাকা থেকে একটু আমাদের দূরত্ব আছে, তো ওইখানে কি একই অবস্থার প্রতি পড়তে হয়েছিল? এখানেও মোটামুটি বলা যায় একই অবস্থার মধ্যে, কিন্তু বিষয়টা হচ্ছে ডাকসু এবং জাকসু মোটামুটি কাছাকাছি সময় পড়ে গিয়েছে। তো যেই কারণে মিডিয়া ফোকাস বলেন বা সবার একটা বেশি ফোকাস কিন্তু ডাকসুর দিকে ছিল।
তো ডাকসু নিয়ে অনেকেই অনেক কিছু আসলে না, ওইটা আপনারা বসিয়ে দিয়েছেন যে ডাকসু নিয়ে সবার ফোকাসটা ছিল, আপনার নির্বাচনের পরে সবাই সাংবাদিকদেরকে 3 দিন রেখে মোটামুটি এটা আমরা বলতেছিলাম যে প্রশাসন এটাই চাইছিল মনে হয়, যে যেহেতু এটা ফোকাস পায় নাই, সব দাবি নিয়ে হয়েছে, সেক্ষেত্রে 3 দিন ফল প্রকাশে বিলম্ব করে এটাকে সম্পূর্ণ দেশ জানতে পারছে যে ডাকসু নামে কোনো কিছু হচ্ছে। আচ্ছা, আমরা ডাকসুতে একটা জিনিস দেখতে পেয়েছিলাম, ওই ফল প্রকাশে যখন বিলম্ব হচ্ছিল তখন ওইখানে বসে ঢাকা বিশ্ববিদ্যালয় যেরকম দেখেছিলাম যে শামসুন্নাহার হলের ছাত্রীরা, তো ওইখানে বসে আমাদের ছাত্রী বোনদের মধ্যে একটা বড় প্রবণতা দেখতে পেলাম যে তারা ওই নির্বাচনে যেখানে কাউন্টিং হচ্ছে সেইখান থেকে তারা কেউ সরছেন না, এবং তার এক পর্যায়ে তাদের মানে খাবার সংকট দেখা দিল, তারপরে তারা না খেয়েছিলেন। মানে এতটা ডেডিকেশন মেয়েদের মধ্যে কেন ছিল? এটা সিরিয়াসনেসটা মেয়েদের মধ্যে বেশি ছিল। হ্যাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মেয়েরা, তারা এনভায়রনমেন্টের কারণে, জাহাঙ্গীরনগর এনভায়রনমেন্টের কারণে তারা আন্দোলন সংগ্রামে তারা বেশিরভাগ অ্যাক্টিভ থাকে আর কি। সে যে কোনো হইতে পারে, আন্দোলন সংগ্রাম হতে পারে, যেটাই হতে পারে, সেক্ষেত্রে জাহাঙ্গীরনগরের মেয়েরা বেশিরভাগ অ্যাক্টিভ থাকে। সেক্ষেত্রে যেহেতু ডাকসু তাদের একটা অধিকার, সেক্ষেত্রে এটাকে আদায় করার জন্য তারা অ্যাক্টিভ ছিল। মানে এটা এমন না যে ডাকসুতে সে প্রতিনিধি হিসেবে আসছে, এ জায়গায় সেই নির্বাচন করতেছে, সেক্ষেত্রে তার মানে ভোট গণনা যেন সঠিকভাবে হয় বা এটাকে যেন কেউ হ্যাম্পার না করতে পারে, সেক্ষেত্রে সে পাহারা দিতেছে, এমনটা না। জাহাঙ্গীরনগরের মেয়েরা এমনিতেই তারা এইসব জায়গায় সোচ্চার যে তাদের অধিকার আদায় কেউ যেন হস্তক্ষেপ না করতে পারে, সে নির্বাচন করতে পারে অথবা নির্বাচন নাও করতে পারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো একটা কথা উঠেছিল যে ওইখানকার যে নির্বাচনী মেশিন সেটা জামাতের দোকান থেকে, তো আপনার জামা কাপড় পরছেন, এগুলো কি এখন তো দোকান দেখে কিনতে হবে না? আপনারা কি দোকান দেখে কিনেন কিনা, যে মালিকটা কে দোকানের? মানে এই বিতর্কটা কেন উঠলো যে মানে কার দোকান থেকে কিনা হয়েছে? কারণ মেশিন তো এরকম না যে আপনি মেশিন বা পেপার যেটা কিনলেন যে কারো দোকান থেকে কিনলেই সেটা মানে টেম্পারিং করা হবে, এরকম তো নয় বিষয়টা। এটা তো সারা দেশের মানুষই বুঝতে পারতেছে যে এটা একটা অবাস্তব ধারণা, অবাস্তব কথা। যখন নির্বাচন হতেছিল তখনও এটা নিয়ে কথা হয়েছে, কিন্তু যেহেতু ইনক্লুসিভ একটা ফল প্রকাশ করতে চাইছে বা ইনক্লুসিভ একটা ডাকসু উপহার দিতে চাইছে, যারা নির্বাচন কমিশনে ছিল বা প্রশাসন আর কি, জাহাঙ্গীরনগর প্রশাসন, তারা চিন্তা করছে যেহেতু একটা মানে 2টা প্যানেল বা 1-2টা প্যানেল, সম্ভবত 3টা প্যানেল আর কি, 3টা প্যানেল তারা বলছিল যে এই মেশিন আর কি জামাতের কোম্পানি থেকে আনা হয়েছে, সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবে না। মানে সেক্ষেত্রে আর কি জাহাঙ্গীরনগর প্রশাসন এবং নির্বাচন কমিশন তারা ভাবছে যে বিতর্কিত ছাড়া আর কি যেন এই কারণে আর কি, এটা যে অযৌক্তিক তারাও জানতো, সারা দেশের মানুষ জানতো, তারপরও এটাকে হতে পারে কিনা যে ধরেন একটা পাঞ্জাবির দোকানদার, হ্যাঁ, তো পাঞ্জাবির দোকানদার উনি খুব আধুনিক মানসিকতা সম্পন্ন, এখন আপনি পাঞ্জাবি কিনলেন, কেনার পর শার্ট হয়ে গেল, অথবা খুব শার্টের দোকানদার উনি খুব স্নেহী ভাবাপন্ন, তো ওই শার্ট কিনলেন হঠাৎ করে সেটা পাঞ্জাবি হয়ে গেল, এরকম কি হয় কখনো? হ্যাঁ, এটা তো সম্ভব না, এটা তো আমরা জানি, সারা দেশের মানুষ জানে, কিন্তু তারপরও আর কি ভাবতেছে এটা অবাস্তব। যারা আবেদন করছে তারাও জানে এটা অবাস্তব। একটা মেশিন তো কারো পক্ষে রায় দেবে না, এটা স্বাভাবিক, কারো পক্ষে তো রায় দেওয়ার কথা না। তারাও জানে, যারা এটার বিপক্ষে ছিল তারাও জানে, সারা দেশের মানুষ জানে, প্রশাসন জানে, নির্বাচন কমিশন জানে, তারপরও আর কি এটাকে ওইভাবেই আগায় না হয়েছে। আচ্ছা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়, সেই ক্ষেত্রে তরিকুল ইসলামকে তো ছেলেদের হলে থাকতে হয়, আর নিগার সুলতানাকে স্বাভাবিকভাবে মেয়েদের হলে থাকতে হয়, তো সেই ক্ষেত্রে তো আপনাদের দেখা সাক্ষাৎটা সবসময় একটু পাবলিক পরিবেশেই তো হয় মনে হয়, মানে যখন একটি ক্যাম্পাসে থাকেন আর কি, তখন এই জিনিসটা কীভাবে মেনটেন করেন? মানে এটা কি কোন রুটিনে নিয়ে আসেন যে আপনাদের কখন দেখা সাক্ষাৎ হবে, কখন কথাবার্তা হবে? আমাদের তো বাসা আছে, পাশেই বাসা আছে, আর যখন হচ্ছে আমরা ক্লাস টাইমে থাকি তখন তো দেখা করার স্বাভাবিক প্রয়োজন হয় না। যদি হচ্ছে কোনো কাজে দেখা করার প্রয়োজন হয় তো ক্যাম্পাসের ভিতরেই, আমাদের ক্যাম্পাসের পরিবেশ দেখা করার জন্য উপযোগী, এখানে কোনো সমস্যা হয় না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক আগে থেকেই সহপাঠ্যমূলক যে বিষয়গুলো আছে, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের থিয়েটার কিন্তু অনেক মানে ভূমিকা রেখেছে এবং অনেক সরব। একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাব, এরা প্রত্যেকেই খুবই সরব। ঠিক একইভাবে আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোরআন ও কালচারাল স্টাডি ক্লাবে সেখানে কো-হেড হিসাবে আছেন, আর তরিকুল ইসলাম ছাত্র শিবিরের সমাজ সেবা সম্পাদক, আর নিগার সুলতানা এখন হলো যে ডাকসুর সহ সমাজসেবা ও মানব সেবা বিষয়ক সম্পাদক। তো বিষয়টা মানে কেমন হয়ে গেল যে দুইখানেই দুইজন একই পদে?
আপনি যদি সমাজসেবা সম্পাদক হতেন তাহলে কি অসুবিধা ছিল? না, আমি আর নিগার সুলতান আলাদা তো না, লোক দুইজন কিন্তু আত্মা তো একই। সেক্ষেত্রে মনে হচ্ছে না যে সমস্যা হবে আর কি। সেই সমাজসেবা আমি যেহেতু ছাত্র শিবিরে আছি সমাজসেবা হিসেবে, সমাজসেবা সম্পাদক হিসেবে আছি, সেহেতু মানে কিছু কাজ তো আমার অভিজ্ঞতা আছে ছাত্র শিবিরের হয়ে, যে কাজগুলো আমরা সমাজসেবামূলক মানে এই 5 তারিখের পরে যখন ওপেন হলো তারপরে তো কিছু ছাত্রদের জন্য আর কি সমাজসেবামূলক কাজ করা হয়েছে। মেডিকেল ক্যাম্প ছিল, বৃত্তি প্রদান ছিল, এরকম অনেকগুলো কাজ ছিল। সেক্ষেত্রে আমার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা হয়তো শেয়ার করতে পারবো। এমনিতে কাজগুলো কি একীভূতভাবে হয়, যে একই মানে যে জিনিসটা শিবিরের ব্যানারে হলো একই জিনিস জাকসুর ব্যানারে, এরকম হয় নাকি আপনারা আলাদা করে করেন? এটা তো কখনোই হবে না যে জাকসু এবং ছাত্র শিবির একীভূত করা। ছাত্র শিবির যেটা করবে সেটা ছাত্র শিবির করবে। আমরা যখন জাকসুর হয়ে কাজ করব তখন ছাত্র শিবিরের কেউ না, আমরা জাকসুরই, মানে জাকসুর একজন নেতৃস্থানীয় একজন, সেক্ষেত্রেই আমরা সেইভাবেই আমরা কাজ করবো। আর যখন ছাত্র শিবিরে কোন কাজ করবো তখন ছাত্র শিবিরে হয়ে কাজ করব। এই জায়গায় আলাদা আলাদা, ফুললি আলাদা পার্ট, যে জাকসুরটা ছাত্র শিবির যাবে না, ছাত্র শিবিরটা জাকসুতে যাওয়ার কোনো অপরচুনিটি নেই। তরিকুল ইসলাম পড়াশোনা করছেন গণিত বিষয়ে, এবং আপনি এখন মাস্টার্স নাকি অনার্স? মাস্টার্স। আর নিগার সুলতানা পড়াশোনা করছেন হচ্ছে ফার্মেসি অনুষদে। তো দুইটা সাবজেক্ট যেহেতু আলাদা আলাদা, সেক্ষেত্রে তো আপনাদের মনে হয় যে একাডেমিক কোঅপারেশনটা ঠিকঠাকভাবে হয় না। তো এই ক্ষেত্রে আপনারা কীভাবে এটা ভারসাম্য করেন? মানে একই ডিপার্টমেন্ট হলে একাডেমিক কোঅপারেশনটা ভালো হতো। হ্যাঁ, এটা হয়তো বা হতে পারতো, কিন্তু আমাদের সমস্যা হয় না, কারণ আমরা একাডেমিক বিষয়ে মানে কোঅপারেশন করার প্রয়োজন বা এটা হচ্ছে না, এটাকেই আমরা স্বাভাবিকভাবে মেনে নিয়েছি। আর এখানে আরেকটা ভালো জিনিস ঘটেছে, যখন একই ডিপার্টমেন্টের বা একই অনুষদের হইতাম তো বিষয়গুলো জানা থাকতো, এক্সপ্লোর করার অনেক বেশি কিছু থাকতো না। কিন্তু এখন যে বিষয়টা হয়, যে আমি যেহেতু হেলথ রিলেটেড একটা সাবজেক্টে পড়ি, তো এখানে ডিপ অনেক বিষয় হচ্ছে আমার জানা থাকে, যে বিষয়গুলো আমি ওনাকে বলতে পারি। এবং এই যে সমাজসেবা মানব সেবা বিষয়ক সম্পাদক, এই পদের জন্য এটা উপযোগী। হ্যাঁ, এই পদের জন্য যদি উপযোগী, তো আর ওনার সাবজেক্টে যে পড়াশোনা, যদিও তেমন কিছু থাকে না, তো তাহলে ব্যক্তি জীবনে কে বেশি হিসেবি, মানে ফার্মেসি অনুষদ নাকি গণিত বিভাগ? মানে ব্যক্তি জীবনে মানে হিসাব নিকাশ করার ক্ষেত্রে সাবজেক্ট হিসাব করলে তো ফার্মেসি এমনিতেই আগানো যে কোনো ইউনিভার্সিটিতে। আর সেক্ষেত্রে জাবির ক্ষেত্রে তো একটু ভিন্নই, জাবি ফার্মেসি এমনিতে বাংলাদেশে একটু ভিন্ন। আর সাবজেক্ট হিসেবে তো এমনিতে আগানো, আর আরও তো জাবি ফার্মেসি, সেক্ষেত্রে মানে সাবজেক্ট হিসাবে ওটা অনেক আগানো। আর একটু ব্যক্তিগত প্রসঙ্গে আসি, আপনারা কথা বলার সময় দেখলাম যে এখন পর্যন্ত মানে দুইজনের মধ্যে কোঅপারেশনটা কীরকম? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদেরও দেখলাম যে এটা কি আপনি তুমি 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 না আপনি 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 তুমি, মানে আপনি তুমি, এটা কি কখনো তুমি তুমিতে যাবে নাকি এই অবস্থায় থাকবে? মানে মাঝে মাঝে যায়, কম কম যায়। এটা কি রাগ করলে যায় নাকি স্বাভাবিক অবস্থায় যায়? স্বাভাবিক অবস্থায়। এইখানে এই যে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশে বিদেশে একজন ফরাসি দম্পতি, ওনারা সমাজসেবালীদেরকে উৎসর্গ করে দিয়েছিলেন। ঠিক এরকম আমরা পৃথিবীতে অনেক দম্পতিই পাই যারা একই সাথে মানুষের সেবালীদেরকে নিযুক্ত করেছিলেন এবং উৎসর্গ করে দিয়েছিলেন। তো আপনাদের এটার পরবর্তী গোলটা কি, যে আপনারা কি এই জাকসু পর্যন্তই শেষ, নাকি এরপরেও আপনারা একসাথে মানুষের জন্য কিছু করতে চান, এবং সেটা কিভাবে করতে চান? যেহেতু সংগঠন করে আসছি আগে থেকে ছাত্র শিবির, আমি ছোটোবেলা থেকে ছাত্র শিবির সাথে যুক্ত ছিলাম, সেক্ষেত্রে ছাত্র শিবির যতটা না আমরা এভাবে ভাবি যে তাদের নিজেদেরকে নিয়ে ভাবে, তার চেয়ে অন্য মানুষদেরকে বা দেশ জাতি সমগ্র জাতি বা পৃথিবীকে নিয়ে তাদের ভাবনাটা বেশি আর কি। সেক্ষেত্রে এটা একটা সংগঠনের সাথে একটা সংগঠনের চিন্তাভাবনা যদি এভাবে থাকে সেটা আমার ভিতরে ইনক্লুড হবে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আগে থেকেই এরকম ভাবনা যে নিজের থেকে নিজেকে নিয়ে যত ভাবনা, তার চেয়ে অন্য মানুষদেরকে নিয়ে সে ভাবনাটা বেশি। আর ও যেহেতু আর কি মানে বিভিন্ন ক্লাবে কাজ করে অভ্যস্ত বা মানুষের সাথে মানুষকে নিয়ে আগাইতেই ভালোবাসে বা ওইটা নিয়ে কাজ করতে চায়, সেক্ষেত্রে আমাদের মনে হচ্ছে যে সামনেও আমরা মানুষকে নিয়েই কাজ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, বিষয় চুজ করার ক্ষেত্রে যেমন আমি দেখলাম যে সেটে আসার আগে যে আপনার টুপিটা ঠিকমতো পরতে হবে, সেটা ঠিকমতো পরা হয়েছিল কিনা, এই বিষয়টা নিগার খুব মানে মনোযোগ দিয়ে দেখছে। ঠিক একইভাবে কোথাও বের হলে বা যে কোনো কাজ করতে গেলে এই পছন্দের ক্ষেত্রে কার পছন্দটা বেশি অগ্রাধিকার পায়?
দুইজনের পছন্দই অগ্রাধিকার পায়। আমি চেষ্টা করি যে তারটা যাতে অগ্রাধিকার পায়, সে চেষ্টা করে যে আমারটা যাতে অগ্রাধিকার পায়। এই বিষয়ে কখনো খুব একটা সমস্যা হয় না, দুইজনের ছাড় দেওয়ার মানসিকতা থাকে। আর একটা পজিটিভ দিক হচ্ছে আমাদের দুইজনের বেশিরভাগ ক্ষেত্রেই মতামত মিলে যায়, খুব একটা বৈপরীত্য নাই। যে দুইজনের যদি কোনো এরকম হয় না যে বদঅভ্যাস থাকে বা হচ্ছে কোনো একটা দিক নেগেটিভ, তো দেখাচ্ছে যে দুইজনের নেগেটিভ, তো তখন খুব একটা প্রবলেম হয় না এই জন্য আর কি। এই যে বাংলাদেশের ছাত্র রাজনীতি এবং ছাত্র সংসদ নির্বাচনগুলো নিয়ে যেভাবে শুরু হয়েছে, এটা কি অনেকে জাতীয় নির্বাচন বা জাতীয় নির্বাচনের প্রতিফলন হিসেবে একীভূত করে দেখছেন? তো আপনার কাছে কি এটা মনে হচ্ছে এরকমই হতে পারে, নাকি দুইটা প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন এবং সেখানে ফলাফলের দিক থেকে ভিন্নতা পাবে? এটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে যে আপনি হয়তোবা যতটা মাতামাতি হচ্ছে এটা নিয়ে, সেটার প্রেক্ষিতে আর কি প্রশ্ন করা। 17 বছর যেহেতু মানুষ নির্বাচন থেকে আর কি নির্বাচনের যে সুফল এটা ভোগ করতে পারে নাই, একতরফা নির্বাচন দেখে গেছে, বা নির্বাচন ছাড়া আর কি, আমি নির্বাচন বলতে পারি, বা নির্বাচন ছাড়াই রাতের নির্বাচন যেটাই বলেন আর কি। সেহেতু মানুষের ভিতরে আমরা যখন বোঝা শুরু করছি বা জন্ম হওয়ার পর থেকে আর কি কখনো আমরা নির্বাচন বুঝতে পারি না, নির্বাচন দেখিনি আর কি। যেগুলো দেখছি সেগুলো তো আপনিও জানেন আমিও জানি, যে ডামি নির্বাচন বা রাতের নির্বাচন, আগে রাতে নির্বাচন হয়ে যাওয়া। সেক্ষেত্রে মানুষ যখন একটা নির্বাচন দেখছে তখন তারা এটা কি অনেক বড় করে দেখতেছে। সেই নির্বাচন কোথায় হচ্ছে, এখন যদি আমার মনে হয় যে এলাকায় যদি একটা চেয়ারম্যান নির্বাচিত হয় বা চেয়ারম্যান নির্বাচন হয়, সেই ক্ষেত্রেও মানুষের মাতামাতি অনেক বেশি থাকবে। কারণ তারা তো এই যে নির্বাচন এটা কখনোই দেখে নাই, এরকম যে ফেয়ার নির্বাচন। সেক্ষেত্রে ঢাবি যাবি বা রাবিতে চবিতে যে নির্বাচনগুলো হচ্ছে, সেক্ষেত্রে মানুষের মাতামাতি একটু বেশি। তবে এটা আমার মনে হচ্ছে যে মানুষের মেন্টালিটি কিছুটা চেঞ্জ হচ্ছে, যে আগের মতন মানে একটা দল কানা আর কি, যে দল কানা ভোট দেবে, যে এই দল আছে এই দল কি ভোট দিয়ে দেয়, এরকম যে এখন মানুষের চিন্তাভাবনার একটু ডিফারেন্স দেখা যাচ্ছে, তার চিন্তাভাবনা করবে। আর আরেকটা সুফল হলো, আগে আমরা যে ফেয়ার নির্বাচন যেগুলো দেখছি আগে, তখন সোশ্যাল মিডিয়ার এত ছিল না, অ্যাক্সেস ছিল না, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব কিছু জানা। এখন মনে হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ সত্যটা জানতে পারতেছে, মানে মিথ্যা প্রোপাগান্ডাও কিছু আসতেছে, আবার সত্যটাও যাচ করতে পারতেছে মানুষ। দুইটার ভিতরে মিশ্রণ ঘটে তারপর যাচ করতে পারছে যে কোনটা সত্য কোনটা মিথ্যা। সেক্ষেত্রে মানুষের কাছে সহজ হয়ে গেছে যে চুজ করা, কাকে চুজ করবে। সেক্ষেত্রে কিছু একটা দেখা যাইতে পারে এই জায়গায়, যে পরিবর্তন হতে পারে আর কি। নিগার সুলতানা, আপনার কাছে সর্বশেষ প্রশ্নটা করছি যে ডাকসু যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন নিয়ে নানা ধরনের বিতর্ক ছিল এবং সেই বিতর্কগুলো এখনও অব্যাহত আছে। এবং গতকাল আপনি দেখেছেন যে অন্য যে ছাত্র সংগঠনগুলো যারা প্যানেল দিয়েছিল তারা বেশ কিছু অভিযোগ নিয়ে গিয়েছিল। হ্যাঁ, ঠিক একইভাবে আপনাদের ডাকসুতে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি সেই পরিবেশটা কেটে গেছে, নাকি এখনও যারা অভিযোগ করেছিলেন তারা এখনও সেই অভিযোগের মানে মুডেই আছেন? এখন আপাত দৃষ্টিতে পরিস্থিতি কিছুটা ঠান্ডা মনে হলেও ডাকসু তো পরপরই হলো, তো তারা কিন্তু বেশ কিছুদিন পরই তাদের অভিযোগ মোটামুটি গুছিয়ে এবার হচ্ছে নিয়ে আসছেন। তো ডাকসুর ক্ষেত্রে কি হবে এখনো পুরোপুরি বলা যাচ্ছে না, তবে তারা যে তাদের জায়গা থেকে পুরোপুরি সরে আসছে এরকম না। কারণ যদি হচ্ছে তারা বিষয়টাকে মেনে নিত তাহলে তাদের সহাবস্থানের জায়গাটা পরিষ্কার হতো। কিন্তু এখনো দেখা যাচ্ছে যে নির্বাচনের সময় যেরকম বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানোর জন্য হচ্ছে ব্যস্ত ছিল, এখনো যারা নির্বাচিত হয়েছে তাদেরকে বিতর্কিত করার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালানো হচ্ছে। কিছু ইস্যু আসছে এর মধ্যেই, আমি ওইগুলো এখনই উল্লেখ করতে চাচ্ছি না, কিন্তু যেগুলো ক্যাম্পাসের ভিতরে একদমই স্বাভাবিক এবং এর আগেও হয়েছে, কিন্তু এগুলা হচ্ছে যে নির্দিষ্ট একটা প্যানেল থেকে বেশি ব্যক্তিরা জয়যুক্ত হয়েছে, তো প্রত্যেকটা বিষয়ের দায় হচ্ছে শিবিরের উপরে যাতে চাপানো যায় এরকম একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে। তো যেহেতু আচরণের ক্ষেত্রেই তারা সহাবস্থানমূলক জায়গায় যাচ্ছে না, তো এক্ষেত্রে এটা আশা করা যাচ্ছে না এখনই যে তারা হচ্ছে কোনো অভিযোগ দায়ের করবে না। কারণ মেশিনের যে বিষয়টা আসছে, এটা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই ধরনের অভিযোগ করতে পারে, এটা তো মানে সাধারণ মানুষের কাছেই একটা হাসির বিষয় হয়ে দাঁড়াইছে যে একটা মেশিন তো আর কোনো দলের হইতে পারে না। বা যদি এরকম কোনো সন্দেহ থাকতো তাহলে বিশেষজ্ঞ আনা হতো, শিক্ষার্থীরা সেখানে থাকতো, কয়েকটা ওয়েমার তাদের সামনে চেক করলেই বিষয়টা সমাধান হয়ে যেত। কিন্তু এটা যে কিছু মানুষের কষ্ট দেওয়ার জন্য বা বিষয়টাকে যত লেন্দি করা যায়, সময় ক্ষেপণ করে এখানে যাতে অন্য কিছু করার চেষ্টা করা যায়, হীন প্রচেষ্টা যে তাদের ভেতরে আছে এটা তো স্পষ্ট। আর এমনিতেও মেশিনের যে মালিক, এটা তো পরবর্তীতে খোঁজ নেওয়া হয়েছে যে এই কোম্পানির মালিককে, তো এটা যে জামাতের প্রতিষ্ঠান না এটাও প্রমাণিত হয়েছে। আর যদি প্রতিষ্ঠান জামাতের হইতো তবু তো এই ধরনের কথা আসে না।
তো এখনো মানে সম্ভাবনা থেকে যায় যে তারা এর পরবর্তীতে কোনো অপচেষ্টা চালাতে পারে আর কি। তো তরিকুল ইসলাম, আপনি এখন সর্বশেষ আমরা যদি জানতে চাই যে নিগার সুলতানার কাছে আপনার কি প্রত্যাশা, একই সাথে আপনার দাম্পত্য সঙ্গী হিসেবে এবং জাকসুর সহ সম্পাদক মানব সেবা ও সমাজসেবা বিষয়ক যে সম্পাদক, এই পদ হিসাবে কি প্রত্যাশা আপনার? হাজব্যান্ড হিসেবে ওয়াইফের কাছে যে সব প্রত্যাশা থাকে এইগুলা আমি অনেকাংশেই ছাড়তে রাজি। সে যদি মানুষকে নিয়ে, শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চায়, সেক্ষেত্রে আমি চাইবো যে যেহেতু শিক্ষার্থীরা ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন, সেক্ষেত্রে মানে যদি আমার কিছুটা স্যাক্রিফাইস করতে হয়, যেটা আর কি হাজব্যান্ডের যেটা প্রয়োজন হয় ওয়াইফের কাছে, এগুলো স্যাক্রিফাইস করেও যদি শিক্ষার্থীদের অধিকার আদায়, শিক্ষার্থীদের নিয়ে কাজ করার ক্ষেত্রে কিছুটা ছাড় দিতে হয়, সেক্ষেত্রে আমি ছাড় দিতে রাজি। সেক্ষেত্রে তার কাছে প্রত্যাশা যে সে শিক্ষার্থীদেরকে বেশি গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়, শিক্ষার্থীদের কল্যাণে সে কাজ করবে। আর নিগার সুলতানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ছাত্র শিবিরের ইতিহাস খুব বেশি সুখকর নয়। সেই ক্ষেত্রে যদি কখনো অতীতটা ফিরে আসে এবং আপনাকে কোনো ত্যাগ স্বীকার করতে হয়, তো সেই কেন্দ্রিক আপনার তার কাছে কি প্রত্যাশা? দেখেন যে ছাত্র শিবিরের জাহাঙ্গীরনগরের যে একটা করুণ ইতিহাস, তার পাশাপাশি দেশের একটা করুণ ইতিহাস আছে এবং তার আমার বয়সের পার্থক্য তো অনেক বেশি না। তো সেক্ষেত্রে একটু হলেও মোটামুটি তো আমার ধারণা আছে যে কি হয়েছিল বা কত করুণ ইতিহাস। তো এর পরবর্তীতে যে সময়গুলো ফিরে আসতে পারে, এটা তো অবশ্যই বিয়ের আগে থেকেই আমার একটা ধারণা ছিল। তো এটাকে অ্যাকসেপ্ট করেই বিয়ে করা হয়েছে এবং আল্লাহ না করুন কোনো সময় যদি সেরকম প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তো অবশ্যই আমার ত্যাগ স্বীকার করা উচিত এবং সর্বোচ্চ সবর তখন অবলম্বন করা উচিত, চেষ্টা করবো যতদূর করা যায় আর কি। আপনারা দুইজনেই যেভাবে একে অপরের প্রতি ত্যাগ স্বীকারের মানসিকতা নিয়ে এগিয়ে আসছেন, আশা করছি এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচিত জাকসু প্রতিনিধি হিসেবে যেরকম বাস্তবায়ন করবেন, একই সাথে পরবর্তী সময়ে দেশের মানুষ আপনাদের দ্বারা উপকৃত হবে। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম দুইজন মানুষের সাথে যারা ব্যক্তি জীবনের স্বামী স্ত্রী, একই সাথে জাকসুর নির্বাচিত ছাত্র প্রতিনিধি। আমরাও চাইব তাদের মতো করে যেন সর্বক্ষেত্রে এদেশের মানুষ সেই স্যাক্রিফাইস বা ত্যাগের মন মানসিকতা নিয়ে দেশ ও জাতির পাশে সবসময় এগিয়ে আসে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।